শঙ্কর মহারাজ, শিখর ধামের শঙ্কর মহারাজ, আমার আপনার সকলের প্রিয় শ্রদ্ধার হিমালয়ের বিস্ময় সাধক শঙ্কর মহারাজ। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিওতে আপনি তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা অন্য কোনো বাংলা ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত পাবেন না। এ কথা বিনয়ের সঙ্গে বলা যায়। যদিও সেই সব অলৌকিক ঘটনা পেয়েছেন যেগুলিতে তিনি প্রাসঙ্গিক সাধক চরিত্র হিসাবে থাকলেও, আজকের এই ভিডিওতে প্রয়াত দীপঙ্কর রায়ের রচনা অবলম্বনে এক অনন্য সাধক হিমালয় শিখরধাম রহস্য শঙ্কর মহারাজ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। যদি বিষয়গুলি আপনার কাছে অজানা থাকে, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি শুধু আপনার জন্যই রইল। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. এলো সেই বহু প্রতীক্ষিত 5ই আগস্ট 2009। আজকে আনুষ্ঠানিকভাবে মহাতাপা বিল বিভিন্ন পুরাণের পাতা থেকে বেরিয়ে এসে সরাসরি জনমানসে নিজের মহিমায় নিজের জায়গা করে নেবে। সেখান থেকে পাওয়া অপূর্ব কৃষ্ণমূর্তির সৌজন্যে জনসমাগমের মধ্যেই আজ আনুষ্ঠানিকভাবে স্থাপনা ও প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে সেই মূর্তির। হবে পুজো ও যজ্ঞ, সব মঞ্চই প্রস্তুত। বছরের পর বছর ধরে মহাতপা বিলকে এক মহাপবিত্র তীর্থস্থানরূপে তুলে ধরার শঙ্কর মহারাজের আত্মিক প্রচেষ্টা অবশেষে এতদিনে সফল হতে চলেছে। বেশ কিছু বছর আগে পুরাণের পাতায় দেওয়া বর্ণনা অনুসরণ করে শঙ্কর মহারাজ যখন বারনাবর্তে জঙ্গলে জঙ্গলে ঘুরে এই মহাতপা বিলের মুখ খুঁজে বেড়াতেন, তখন জ্ঞানঝা গ্রামের মানুষরা তাকে জানিয়েছিলেন যে এখান থেকে কিছু নিচে পাহাড়ের ঢালে একটি সুড়ঙ্গের মুখ আছে। গুহার মতো অনেকটা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর সরু রাস্তা। গ্রামবাসীদের কাছে সেটা ভূত গুহা নামেই পরিচিত। এরপর গ্রামবাসীদের সাহায্যে লোকজন এবং আলো নিয়ে ওই সুড়ঙ্গ পথে অনুসন্ধান শুরু করেন শঙ্কর মহারাজ এবং বুঝতে পারেন যে বহু চেষ্টার পর তিনি ওই মহাতপা বিলেরই সন্ধান পেয়েছেন। পরের ইতিহাস তো সকলেরই জানা, আগেই তা বলা হয়ে গেছে। এই শঙ্কর মহারাজই সেই ত্যাগী, নিরাসক্ত, নিরহংকার সাধক পুরুষ, যিনি গাড়োয়াল হিমালয়ের বারনাবর্তে শিখরধামে মহাভারতের কুন্তী দেবী আরাধিত মনোকামেশ্বর শিব মন্দিরের পাশে একটি ছোট্ট কুঠিয়ায় সম্পূর্ণ একাকী 16 বছর ধরে ঈশ্বর প্রেমে বিলীন হয়ে আছেন। একাধারে অসাধারণ এক আয়ুর্বেদ বিশেষজ্ঞ, অন্যদিকে তাঁর আত্মবিলোপী ঈশ্বর প্রেম তাকে অনন্য সাধারণের পর্যায়ে পৌঁছে দিয়েছে। সদা হাস্যময় প্রচার বিমুখ শঙ্কর মহারাজের এই একক সাধক জীবন, কৃচ্ছ সাধন, সেবা ধর্ম আর ঈশ্বরে পূর্ণ সমর্পণ লেখক দেবদীপের মনে হাজারো প্রশ্ন জাগিয়ে তুলেছিল। জীবন যে কত সহজ আর সুন্দর সেটা তাঁর সান্নিধ্যে থাকাকালীনই তিনি অনুভব করতে পেরেছিলেন। প্রতিদিন কাক ভরে আর সন্ধ্যাবেলায় মহারাজের দরদ ভরা গলায় মন্ত্রপাঠ শুনে দেবদীপের মনটা ভরে যেত। চারদিকে তুষার ধবল গিরিশৃঙ্গ পরিবেষ্টিত হয়ে বিভোর চিত্তে একাকী তিনি স্তোত্র পাঠ করে চলেছেন। কখনো আপন মনেই তিনি গেয়ে চলেছেন রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের বাছা বাছা গান। একবার দেবদীপ তাঁর গলায় শুনছেন, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না। তারপরেই শুনছেন তিনি গেয়ে চলেছেন, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে গাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। আবার কখনো গেয়ে চলেছেন রজনীকান্তের গান, যদি পাতকি না পায় গতি ওহে ত্রিভুবনপতি, পতিত পাবন নাম নিলে গো, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরল অশ্রুধারা। কখনো উদাত্ত কণ্ঠে নজরুলের কবিতা আবৃত্তি করে চলেছেন, আবার কখনো আপন মনেই নানান সংস্কৃত শ্লোক বলে চলেছেন। কখনো মন্দিরে ঢুকে আরতি করছেন, কখনো দুহাত তুলে আপন মনেই নেচে চলেছেন। তারই মধ্যে ঝাড়ু দিচ্ছেন, জল বই আনছেন, কাঠ কুড়ি আনছেন, রান্না করছেন, বাসন মাজছেন, অতিথি সেবা করছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন।
রোগী এলে তাদের ওষুধপত্র দিচ্ছেন, শাস্ত্র পাঠ করছেন। একে নিবেদিত প্রাণ সাধক এই শঙ্কর মহারাজ। দুটি পর্বে প্রায় মাসখানেক তাঁর আশ্রমে থাকার সুবাদে দেবদ্বীপের সামনে জীবন দর্শনের এক নতুন দিগন্ত তিনি খুলে দিয়েছিলেন। কত ঐশ্বরিক ঘটনার কথা, কত মহান সাধক পুরুষের জীবনের কথা যে তার পায়ের কাছে বসে দেবদ্বীপ শুনেছেন তার হিসেব নেই। এই বারনাবর্ত শিখরে নির্জনতার আড়ালে নিজের জীবন উৎসর্গ করে সাধনার দীপ জ্বালিয়ে বসে আছেন শঙ্কর মহারাজ, যেখানে সকলেরই অবারিত দ্বার। সেই শঙ্কর মহারাজের স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে। 16 বছর আগে মানুষপটে যে কৃষ্ণের হাত ধরে তিনি এই বারনাবর্তে এসেছিলেন, সেই কৃষ্ণ আবারও মূর্ত হলেন মহাতপা বিলে শঙ্কর মহারাজেরই হাত ধরে। এক অবিস্মরণীয় পুণ্য মুহূর্তের প্রত্যক্ষদর্শী হতে চলেছেন লেখক দীপঙ্কর রায়। সকাল 8টার আগেই তারা সকলেই স্নান শেষ করে মহাতপা বিল যাবার জন্য তৈরি হলেন। শঙ্কর মহারাজ তো ভোর থেকেই এক আনন্দময় সজীবতায় ভরা, যেন ছোট ছেলে হয়ে গেছেন। চোখে মুখে খুশি উপচে পড়ছে। মাথা ঢাকা উজ্জ্বল গৈরিক বসন। পাশেই বারান্দায় কম্বলের ওপর বসে অধ্যাপক পরমানন্দ শাস্ত্রী বিভিন্ন মোটা মোটা পুরাণ থেকে আলাদা আলাদা অধ্যায় থেকে শঙ্কর মহারাজ তাকে মহাতপা বিলের বর্ণনা পড়ে শোনাচ্ছেন। আসলে গতকাল সারাদিন ধরেই শঙ্কর মহারাজের হাত থেকে মোবাইল ফোনটা একবারও নামতে দেখেননি লেখক দেবদ্বীপ। হয় ফোন আসছে, নয় ফোন যাচ্ছে। শঙ্কর মহারাজ একের পর একজনকে আমন্ত্রণ জানিয়ে চলেছেন মহাতপা বিলের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। অবিরাম খবর নিয়ে চলেছেন পুজোর এবং যজ্ঞের সব ব্যবস্থা এখনো কতদূর এগোলো। বিভিন্ন জনকে বিভিন্ন রকম নির্দেশও দিয়ে চলেছেন। আর আজই তো সেই শুভ লগ্ন। গতকাল ঠিক সন্ধে লাগতে লাগতেই শিখরধামে এসে পৌঁছেছিলেন শাস্ত্রীজি। এর পুরো নাম পরমানন্দ শাস্ত্রী। ইনি শাল্ট কলেজের অধ্যাপক, এই এলাকার একজন অতি সম্মানীয় শাস্ত্রজ্ঞ পণ্ডিত। শঙ্কর মহারাজ তাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর হাত দিয়ে আজ হবে এই কৃষ্ণমূর্তির প্রতিষ্ঠা, হবন ও পূজন। সারা উত্তর কাশী জেলাতেই ইনি একজন বেদ, বেদান্ত, বেদাঙ্গ, পুরাণ, উপনিষদের বিশিষ্ট পণ্ডিত বলেই খ্যাত। বিশুদ্ধ ও শাস্ত্রসম্মত মন্ত্র উচ্চারণ হবনের একটি বিশেষ অঙ্গ। সেই কারণেই এই দায়িত্ব গ্রহণের জন্য শঙ্কর মহারাজ পরমানন্দ শাস্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন। শাস্ত্রীজিও দেখা গেল শঙ্কর মহারাজের বিশেষ ভক্ত। বয়স তার 50-এর বেশি, কিন্তু 60-এর কম। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, পাতলা চেহারা, উজ্জ্বল মুখশ্রী। কুঠিয়ায় এসেই তিনি শঙ্কর মহারাজকে জানালেন অনেকটা রাস্তা ধরেই দুটি বাঘ তাঁর পেছনে পেছনে আসছিল। চায়ের জল চাবাবার আগেই শঙ্কর মহারাজ সেই পরমানন্দ শাস্ত্রীর সঙ্গে লেখক দেবদ্বীপদের পরিচয় করিয়ে দিলেন। তিনি এসে পৌঁছাবার আধ ঘন্টার মধ্যেই এসে পৌঁছেছিলেন দুজন সাধু। তাঁরা দুজন নিজেদের পরিচয় দিলেন। একজন এসেছেন আনন্দ মার্গ থেকে, আর অন্যজন ভারত সেবাশ্রম সংঘ থেকে। তারাও জানালেন যে রাস্তায় তারা দুটি বাঘের দেখা পেয়েছিলেন। এই শিখরধামের কথা শুনে তারা একবার দেখতে এসছেন। বারনাবর্তে অবশ্য বাঘের দেখা পাওয়া বিশেষ কোনো চিন্তার বিষয় নয়, কারণ এখানে বাঘে মানুষ মেরেছে এই রকম কথা তিনি কখনো শোনেননি। পরিচয়ের পর সকলে মিলে বারান্দায় বসে চা পর্ব সমাধা করলেন। নতুন দুই মহারাজের মধ্যে যিনি আনন্দ মার্গ থেকে এসেছিলেন তার বয়স কম, 40-এর গায়ে, চাপ দাড়ি, মিষ্টি চোখ মুখ, মিষ্টি স্বভাব, কথা খুব কম বলেন। আর যিনি ভারত সেবাশ্রম সংঘ থেকে এসছেন তিনিও গৈরিক বসন, মাঝবয়সী। চা পর্বের পর ওখানে বসেই শুরু হলো শাস্ত্র আলোচনা। শঙ্কর মহারাজ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রুটি বেলতে লাগলেন। নিজের হাতেই রান্না করে সকলকে খাওয়াবেন। তিনি হাসি মুখে বসে বসে সব কথা শুনতে লাগলেন, কিন্তু একবারও আলোচনায় অংশগ্রহণ করলেন না। সত্যবাবু আর লেখক দেবদ্বীপ শুধুই শ্রোতা। ভারত সেবাশ্রম সংঘ থেকে আসা মহারাজ নানান প্রশ্ন আলোচনা করতে লাগলেন, আর শাস্ত্রীজি এক এক করে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেবাশ্রমের মহারাজ একবার প্রশ্ন তুললেন, পৃথিবীতে কি সত্যি আর কি মিথ্যে? এই প্রসঙ্গে নানা রকম আলোচনা চলতে লাগলো। পরমানন্দজি তাদের কাছে জানতে চাইলেন, আপনারাই বলুন, এই জগতে প্রকৃত সত্য কি? ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বললেন, এই ধরুন আমি এখানে এখন আপনাদের সামনে বসে রয়েছি, এটা সত্য? এই কথা শুনে পরমানন্দজি পরের আধ ঘন্টা ধরে গীতার বিভিন্ন শ্লোক বিশ্লেষণ করে তাকে বুঝিয়ে দিলেন যে প্রকৃত সত্য ও আপাত সত্যের মধ্যে অনেক তফাৎ। আমাদের কোথাও অবস্থান করা, থাকা, না থাকা, এগুলো কিছুই প্রকৃত সত্য নয়। আপনার বাড়িতে আপনার মা বাবা আছেন, সন্তান সন্ততি রয়েছে, এগুলো হয়তো আপনার কাছে সত্য, কিন্তু এসবই অনিত্য ও আপেক্ষিক। আজ যাঁরা আছেন কাল তাঁরা থাকবেন না।
সেই কারণে যা কিছু নশ্বর তা কখনোই সত্যি হতে পারে না, যা অবিনশ্বর তাই একমাত্র চিরন্তন সত্যি। সেই জন্যই এই জগতে ঈশ্বর ছাড়া অন্য কিছুই সত্য নয়। নতুন মহারাজরা উৎসাহ ভরেই শাস্ত্রীজির কথা শুনছিলেন, তার যুক্তিগুলো কোনোভাবেই খণ্ডন করার চেষ্টাও করেননি। এরপরেও চলতে লাগলো আলোচনা, যতক্ষণ পর্যন্ত শঙ্কর মহারাজের রুটি বানানো শেষ না হয়। রাতের খাবারের পরেও রাত প্রায় 1টা পর্যন্ত চলছিল এই আলোচনা। আজ সকালেই স্নান সেরে সত্যবাবু এবং লেখক দেবদীপ বাইরে বসে রয়েছেন মহাতাপা বিলে যাবার জন্য তৈরি হয়ে। এমন সময় দেখলেন একজন ট্র্যাক স্যুট পরা ভদ্রলোক উপরে উঠে আসছেন। অতি সুপুরুষ চেহারা, গৌরবর্ণ, অন্তত 6 ফুট লম্বা। শঙ্কর মহারাজকে তিনি জানালেন। তিনি বলেন, সম্ভবত চন্দ্রান সাহাব আসছেন। ইনি মিলিটারির একজন উচ্চপদস্থ অফিসার এবং শুদ্ধ কেরালিয়ান ব্রাহ্মণ। আজকের অনুষ্ঠানে এর হাতেই হবে রুদ্রাভিষেক। আমি একেই আমন্ত্রণ জানিয়েছিলাম। ভদ্রলোক এসেই শঙ্কর মহারাজকে প্রণাম করলেন। লেখকদের সঙ্গে পরিচয় হলো। মহারাজের সঙ্গে তিনি কুঠিয়ায় ঢুকে গেলেন। প্রায় পেছনে পেছনে এসে পৌঁছালেন বিনোদজি। বিনোদ যাদব এর পুরো নাম। ইনি মিলিটারির কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। অতি নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ মানুষ। শঙ্কর মহারাজের একজন একনিষ্ঠ ভক্ত। যেবার দেবদীপ প্রথম বার্নাবর্তে এসেছিলেন, সেবার এর মোটর সাইকেলেই তিনি চেপে ঢুকেছিলেন। শঙ্কর মহারাজই বিনোদজিকে পাঠিয়েছিলেন রাস্তা থেকে তাকে নিয়ে আসার জন্য। চা বিস্কুটও খেয়েছিলেন এর কোয়ার্টারেই বসে। প্রথম পরিচয় ভালোবেসে ফেলেছিলেন এই ভদ্রলোককে। এরপর সবাই মিলে হৈ হৈ করে একবার চা পর্ব শেষ হলো। শাস্ত্রীজি আর চন্দ্রন সাহাবের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা সেরে নিলেন শঙ্কর মহারাজ। এরপর সদল বলে যাত্রা শুরু হলো। প্রথমেই ত্রিশূল হাতে চললেন শঙ্কর মহারাজ, তার ঠিক পেছনেই পরমানন্দ শাস্ত্রীজি। এরপর চন্দ্রান সাহাব, তার পেছনে 2 জন মহারাজ, আনন্দমার্গী ও ভারত সেবাশ্রম। তারপর ক্রমান্বয়ে সত্যবাবু, বিনোদজি এবং লাঠি ঠুকঠুক করতে করতে দেবদীপ। মিলিত কলকণ্ঠে মনে হচ্ছিল যেন কোনো বিজয় মিছিল চলেছে। চলতে চলতেই শঙ্কর মহারাজকে বললেন চন্দ্রান সাহাব যে তিনি যখন আজ ওপরে উঠে আসছিলেন তখন এক বাঁক ঘুরতেই দেখলেন এক বিশাল বড় বাঘ পা মুড়ে বসে আছে রাস্তার গায়ে। খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। ভাবছিলেন এইবার বোধহয় ঝাঁপাবে, কিন্তু না, সে চুপচাপই বসে রইল। চন্দন সাহাব ভেবেছিলেন আজই বোধহয় তার জীবনের শেষ দিন। টিভির বাইরে এই রকম প্রথম বাঘ তিনি নিজের চোখের সামনে দেখলেন। বাঘ কিন্তু কিছুই করল না। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর তিনি আস্তে আস্তে পেছনে তাকাতে তাকাতে চলে এলেন। শুরু হলো একটানা নামা। জোরে জোরে হেঁটে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন ব্যাসকুণ্ডে। সেখানে মাথায় মুখে জল দিয়ে ব্যাস শিখরকে ডান দিকে রেখে গ্যাঞ্জা গ্রামের দিকে রাস্তা ধরে চলতে লাগলেন। রাস্তা এতটাই ঢাল যে কোথাও দাঁড়িয়ে একটু বিশ্রাম করে নেবেন তারও কোনো সুযোগ নেই। দাঁড়াবেন ভাবলেও যেন আপনা আপনি এগিয়ে চলেছেন। মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে ঠেলা মারছে। বিনোদজির পা এত কাঁপছিল যে তিনি একটা বড় পাথরের উপরে বসে পড়লেন। সেই সুযোগে সত্য এবং লেখক দেবদীপ এরপর আবার বাঁকাচোরা পথ দিয়ে হুড়হুড় করে এগিয়ে চলেছেন। খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে এই রাস্তা দিয়ে ফেরার সময় তাদের কি অবস্থা হবে। সব বুঝেও নিরুপায়, পিছোবার তো পথ নেই। এর কিছু পরে অনন্য সুন্দর জ্ঞানঝা গ্রাম পেরিয়ে চললেন আরও নিচের দিকে। প্রায় 1000 ফুট নামা হয়ে গেল। হঠাৎই শঙ্কর মহারাজের এক কথায় তাঁরা সবাই দাঁড়িয়ে পড়লেন। একদিকে সোজা খাড়াই পাহাড় উঠে গেছে, অন্যদিকে খাড়াই ঢাল নেমে গেছে উত্তর কাশীর দিকে। মাঝে ফুট 2 চওড়া একটা সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সাল্ট গ্রামের দিকে। বাঁক ঘুরতেই লেখক দেবদীপ দেখলেন ভালো জনসমাগম। গ্রামের কিছু মানুষ, বৃদ্ধ, বয়স্ক, যুবক, ছোট ছোট ছেলেমেয়েরা, মহিলারা সকলেই আছেন ও আরও আসছেন। দেখলেন একটা পাথরের চাটানের ওপর প্রশান্ত মূর্তিতে বসে রয়েছেন উত্তর কাশীর সেনা নিবৃত্ত জেলাশাসক সম্বল সিং পাওয়ার। তার পাশে জ্যোতি সিং, শ্যাম সিং, দেবেন্দ্র ভট্ট, কেশর সিং, গ্রামের প্রধান জয়বীর পাওয়ার। এছাড়াও দীনেশ, কুলদীপ, জয়প্রকাশ, হিম্মত, লোকেশ, মনোজ, যারা শঙ্কর মহারাজের ডায়নামোর কাজ করে তারা সকলেই উপস্থিত আছেন। স্বামী শঙ্করানন্দ পুরীও। সকলেই হাসি মুখে তাদের স্বাগত জানালেন। ক্লান্তি কাটাবার জন্য তাদের নমস্কার জানাবার পর লেখকেরাও তাদের কাছে ঘাসের ওপর বসে বললেন। শঙ্কর মহারাজ হাত তুলে ওপরের দিকে দেখালেন, ওই দেখুন দাদা, ওই হলো মহাতাপা বিলের প্রবেশদ্বার। তাকিয়ে দেবদীপ দেখলেন বড় জোর 1 থেকে 1.5 ফুট চওড়া একটা সুড়ি রাস্তা উপর দিকে উঠে গেছে। 60-70 ফুট ওপরে একটা কালো মতন সুরঙ্গের মুখ দেখা যাচ্ছে। সেখানে নতুন ছোট্ট একটা গ্রিলের দরজা। দরজা ঠিক বলা যাবে না, খুব বেশি হলে 2.5 ফুট উঁচু এবং 2 ফুট চওড়া।
দুর্লভ ওই কৃষ্ণমূর্তি সংরক্ষিত রাখার জন্য গ্রামবাসীদের সহায়তায় দু প্রান্তের সুড়ঙ্গের মুখে দুটি লোহার গেট বসিয়ে দিয়েছেন শঙ্কর মহারাজ। একবার মনে হলো ওই সুড়ঙ্গের মুখ পর্যন্ত উঠতেই তো তাদের মাথা ঘুরে যাবে, আবার নিচে পড়লে তো হাড়গোড় আর কিছুই আস্ত থাকবে না, একরকম মরণ হাতে করেই উঠতে হবে। কিন্তু এতদূর এসেছেন যখন, অথচ দর্শন হবে না, এটা তো হতে পারে না। তাই মনের জোরই একমাত্র তখন সম্বল। শঙ্কর মহারাজ, চন্দ্রন সাহাব, পরমানন্দজি, শঙ্করানন্দপুরী সকলেই পরপর উঠে গেলেন। দীনেশ আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে, সঙ্গে লোকেশ। প্রসাদ বিতরণের দায়িত্ব এই দুজনের। লোকেশ দেবদীপকে বলল, দাদা আপ মেরা সাথ চালিয়ে। তাই চললেন তার হাত ধরে, অতি সাবধানে, একবারও নিচের দিকে না তাকিয়ে সুড়ঙ্গের মুখে পৌঁছালেন। এখানে পৌঁছেই লেখক বুঝতে পারলেন মহাতপা বিলের মধ্যে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। মাথা যতটা সম্ভব নুইয়ে হাঁটু মুড়ে ভেতরেতে ঢুকলেন। কৃষ্ণমূর্তি দর্শনের আশায় সকলেই তখন ব্যগ্র, কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে এমন সম্ভাবনাও তো নেই। লাইন দিয়ে সকলেই দাঁড়িয়ে রয়েছেন। শঙ্কর মহারাজ সকলের আগে তার হাতের সোলার লাইটের আলোয় সকলকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। ভেতরে ঘোর অন্ধকার, তার উপরে ভিজে আর স্যাঁতস্যাঁতে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এগিয়ে চললেন তারা বেশ কিছুটা আন্দাজেই। পা পড়ছে হঠাৎ, কখনো নিচে আবার কখনো ওপরে, কখনো আবার পাথরে মাথা ঢুকে যাচ্ছে, কখনো পথ এত সরু হয়ে যাচ্ছে যে আড়াআড়ি হয়ে চলতে হচ্ছে। ডাইনে বায়ে প্রায় হাতড়ে হাতড়েই চলছেন। এক এক জায়গা তো পেছনে ঘষতে ঘষতে এগোতে হলো। এমনই রাস্তা যে কিছুতেই একসঙ্গে একজনের বেশি যাওয়া যাবে না। মাঝে মাঝে দেওয়াল থেকে শাখা প্রশাখার মতো আরও সুড়ঙ্গ বেরিয়েছে। কোন দিক যে গেছে তা কে জানে। পথ যাতে ভুল না হয়ে যায় সেই জন্য সবসময় সামনের জনকে ধরে ধরে লেখক দেবদীপ এগোচ্ছেন। একটু পরেই কেমন যেন দিকভ্রম হয়ে গেল। একবার মনে হলো উপরের দিকে উঠছেন, একবার মনে হলো নিচের দিকে নামছেন। ঘোর দুর্গম এই সংকীর্ণ আর অন্ধকার পথেই সকলে কি যেন একটা অদম্য উৎসাহে এগিয়ে চলেছেন। দু এক জায়গায় স্বল্প আলোয় দেখলেন উপরের দিকে পাথরের বড় বাঁকের মতো রয়েছে, তার উপর গিয়ে ৮-১০ জনও বসা যায়। এক জায়গা তো পাথরের ফাঁক দিয়ে তিনি দেখলেন বড় হলঘরের মতো রয়েছে। শঙ্কর মহারাজ হেসে বললেন, এখানে সেমিনার ওয়ার্কশপও করা যায়, এতটাই জায়গা রয়েছে। আবারও এগিয়ে চললেন দেবদীপ। বেশ রোমাঞ্চ জাগছে শরীরে। আর একটু চলার পরে শুনতে পেলেন পরমানন্দ শাস্ত্রীজির ভরাট গলায় মন্ত্রোচ্চারণ। সেখানে সেই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওমকার, সকল যজ্ঞের মধ্যে আমি জপ স্বরূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়। শ্লোক পাঠ শুনেই লেখক দেবদীপ বুঝতে পারলেন এবার কৃষ্ণমূর্তির কাছাকাছি তারা এসে গেছেন। ভগবানের নাম করতে করতে এগিয়ে চললেন। মাঝে মাঝে পা পিছলেও যাচ্ছে। পুরাণে বর্ণিত এই মহাতপা বিলে শেষ পর্যন্ত যে এসে ঢুকতে পেরেছেন, এতেই মনটা তার আনন্দে ভরে গেছিল। যেন একটা মরিয়া ভাব এসে গিয়েছিল। হঠাৎ সুড়ঙ্গের ভেতর মিছিল থেমে গেল। এবার যেন সোজা হয়ে দাঁড়াতে পারছেন। একটু এগিয়ে দেখলেন সোলার লাইট হাতে দাঁড়িয়ে রয়েছেন শঙ্কর মহারাজ। ফুট ৭ ওপরে একটা বিশাল পাথরের মঞ্চ। সেই মঞ্চের ওপর অধিষ্ঠান করছেন এক অপূর্ব কৃষ্ণমূর্তি। সূর্য ডোবার ঠিক পরেই আকাশের গায়ে যেরকম একটা হালকা আলো আর রং দেখা যায়, ওই ধরনের একটা আলোয় যেন সারা সুড়ঙ্গ পথ ভরে আছে। অপলক দৃষ্টিতে সেই মূর্তির দিকে তাকিয়ে শঙ্কর মহারাজ নিবিষ্ট মনে বলে চলেছেন এক অপূর্ব শ্লোক, যার বাংলা, ভবসাগর কাণ্ডারী, শঙ্কা ও সন্তাপহারী এবং মুক্তি সাধকের মুক্তিদাতা চিরসুন্দর কৃষ্ণকে প্রণাম জানাই। গম গম করতে লাগলো সুড়ঙ্গের ভেতরটা। ভিজে পাথরের খাঁচ ধরে কোনো মতে নিজেকে একটু লেখক উঁচুতে তুললেন। বাঁ হাতের ওপর শরীরের ভার রেখে ডান হাত দিয়ে অবশেষে সেই পুণ্য কৃষ্ণ বিগ্রহের চরণ স্পর্শ করে প্রণাম করলেন লেখক। যেন বহু আরাধ্য সম্পদের প্রাপ্তি ঘটল। অপেক্ষা আর প্রত্যাশার শেষ। মনটা ভরে গেল। কোনো কষ্টই আর কষ্ট মনে হচ্ছিল না দেবদীপের। এখানেও দেখলেন সুড়ঙ্গের পাশ দিয়ে আরও শাখা প্রশাখা বেরিয়েছে, ওপরের দিকে উঠে গেছে। ওপরের দিকে তাকাতেই দেখলেন মাথার ওপরে পাথরের চাটানে পরিষ্কার কয়েকটি মানুষের পদচিহ্ন। নরম মাটির ওপর হাঁটলে যেমন গভীর পায়ের ছাপ পড়ে, অনেকটা সেই রকম। সেইখানে সেই নিম্নমুখী পাথরের চাটানে মানুষের পদচিহ্ন কিভাবে এলো তা তিনি বুঝতেই পারলেন না। পরমানন্দজির কাছে জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব। তিনি বললেন, কুছ পুছিয়ে মত দাদা, সির্ফ দেখ যাইয়ে, আভি ভি বহুত বাকি হ্যায়। এরপর তাদের মিছিল আবারও এগিয়ে চলল।
এত সরু এখানে সুড়ঙ্গ পথ যে দুদিক দিয়ে পাথরের খোঁচা লাগছে। সুড়ঙ্গের পথ হঠাৎই পাক খেয়ে বাঁ দিকে ঘুরে গেল। কোনো মতে পাথরের খোঁচা থেকে গা বাঁচিয়ে এগিয়ে চললেন। একটু পরেই শঙ্কর মহারাজের হাতে আলোয় দেখা গেল ভাবগম্ভীর রুদ্র শিবলিঙ্গ। বেশ একটু উঁচুতেই পাথরের বড় চাটানের ওপর অধিষ্ঠান করছেন তিনি। দর্শনার্থীরা সকলেই আপ্লুত হয়ে গেলেন। মহাতপা বিলের এই গভীর গোলকধাঁধার মতো সুড়ঙ্গ পথের ভেতরে সেই রুদ্রমূর্তি যেন একাকী স্বমহিমায় প্রতিভাত হচ্ছেন। এক অবর্ণনীয় মুহূর্ত। কেবলই মনে হতে লাগলো এ কোন দেবালয় এলেন। অদৃশ্য পবিত্র স্পর্শে সারা শরীর রোমাঞ্চিত হতে লাগলো। শঙ্কর মহারাজের আবেগ ঘন গলা তারা সবাই শুনতে পাচ্ছেন। এক মনে বলে চলেছেন সংস্কৃত শ্লোক। আবার শুরু হলো পথ চলা। পেছনে দর্শনকারীদের লাইন মহাতপা বিলের প্রবেশ দ্বার থেকে শুরু করে গোটা সুড়ঙ্গ পথটাই ভরিয়ে ফেলেছে। অতি সাবধানে কয়েকবার পাথরে মাথা ঠুকে প্রায় কুঁকড়ে কুঁকড়ে এগিয়ে অবশেষে সুড়ঙ্গের দ্বিতীয় মুখে গিয়ে পৌঁছালেন তারা। সেখান থেকে হাঁটু মুড়ে হাতে ভর দিয়ে কোনো রকমে বাইরে এলেন। এখান থেকে আবার প্রাণ হাতে সুড়িপথ ধরে নিচের দিকে রাস্তা পর্যন্ত নামা। সত্যি কথা বলতে কি, পুরো রাস্তাটাই তারা পেছন দিকে ঘষতে ঘষতে নামলেন। মহাতপা বিলের সামনেটা এমনই জায়গা যেখানে বসবার সুযোগ নেই বললেই চলে। একটা পাথরের চাটানের ওপর বিনোদজি, দুই নতুন মহারাজ, শ্যাম সিং এবং লেখক প্রায় গায়ে গায়ে বসলেন। অন্যদিকে তখনও পিঁপড়ের লাইনের মতো দর্শনার্থীরা উঠে চলেছেন। কিছু দূরে দূরে যেখানে অল্প বসার মতো জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই ৫-৬ জনের দল বসে বসে এই অদ্ভুত ঘটনার আলোচনায় ব্যস্ত। অনেকেই ঠায় দাঁড়িয়ে আছেন। ওপর থেকে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের দল নেমে আসছে। সাম্বাল সিংজি দীপঙ্কর রায়দের বললেন, এই সামনেই গঙ্গার মতো পবিত্র রুদ্রকুণ্ড, আপনারা ওখান থেকে মুখে মাথায় জল দিয়ে আসুন, আর আধ ঘন্টার মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ধীরে ধীরে উপরে উঠে হাঁটতে হাঁটতে দেবদীপরা পৌঁছালেন সেই কুণ্ডের ধারে। সেখানে দেখা গেল অনেকেই উপস্থিত, সকলেই মাথায় জল নিচ্ছেন। সত্যবাবু তো এখানেই স্নান করে নিলেন। কাঁচের মতো হিমশীতল জলের স্পর্শে মুহূর্তেই সব অবসাদ দূর হয়ে গেল। এদিকে হবনের প্রস্তুতি চলছে, তাই বেশি দেরি না করে তারা ফিরে এলেন। মহাতপা বিলের সামনে তখন শত শত গ্রামবাসীর সমাগম, সকলেই স্থানীয়, সত্যবাবু এবং লেখক দেবদীপ ছাড়া। তারা দুজন শুধু তীর্থযাত্রী। দেবদর্শন আর এই পুণ্যলগ্নে উপস্থিত থাকতে পারার অপ্রত্যাশিত সুযোগে অভিভূত তারা। বিরাট বড় পেতলের কানা উঁচু থালায় পুজোর সামগ্রী আর প্রসাদ সাজানো হচ্ছে। পুরোহিতরা প্রস্তুত হচ্ছেন। সকলেই তাকিয়ে রয়েছেন ওই সুড়ঙ্গ পথের মুখের দিকে। গ্রামের অনেক বিশিষ্ট মানুষজনও পুজোর আয়োজনে হাত লাগাচ্ছেন। দীপঙ্কর রায়রা সকলেই গভীর আগ্রহে মূল অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রস্তুতি পর্ব শেষ। এবার শাস্ত্র অনুযায়ী মূল অনুষ্ঠান শুরু হবে। সবার আগে এগিয়ে চলেছেন শঙ্কর মহারাজ। উজ্জ্বল হাসিমুখ, স্বপ্ন পূরণের তৃপ্তি যেন তাঁর সারা মুখে ছড়িয়ে আছে। তাঁর পেছনেই সাদা ধুতি পরে পরমানন্দজি। তার ঠিক পেছনেই হলুদ ধুতি পরে খালি গায়ে চন্দ্রান সাহাব। অপরূপ লাগছিল তাকে। গৌরবর্ণ সুন্দর চেহারা, যেন কোনো দেবদূত নিজেই চলেছেন পুজো করতে। পেছনেই স্বামী শঙ্করানন্দপুরী। তাঁর পেছনে পুজোর থালা, প্রসাদের থালা হাতে দীনেশজি আর লোকেশজি। যেহেতু ভেতরে গিয়ে একসঙ্গে বেশি জনের দাঁড়াবার জায়গা নেই, তাই তাঁরা বেশিরভাগই বাইরে বসে অপেক্ষা করতে লাগলেন। সত্যবাবু সুযোগ বুঝে হঠাৎ করে একবার গলে গিয়ে ভেতরে ঢুকে গেল, আবার তারপর একটু পরেই বেরিয়ে এলো। দুই মহারাজ আর বিনোদজির সঙ্গে লেখক দেবদীপ পাথরের ওপর বসে রয়েছেন। পুজো শেষ হতে কত সময় লাগবে সেটাই আলোচনা হচ্ছে। পূজারীরা ভেতরে যাবার পর প্রায় 10 মিনিট সময় পার হয়ে গেছে। এমন সময় আকস্মিকভাবে পাহাড়ের ওপর থেকে ভেসে আসতে লাগলো মধুর শঙ্খধ্বনি, যেন বেশ দূর থেকে আসছে। একসঙ্গে যেন 4-5টা শাকের আয়োজন। এ ওকে ডাকছে, সে তাকে জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছে এই শঙ্খধ্বনি, কে বাজাচ্ছে। কেউ কোনো সদুত্তর দিতে পারল না। পুজোর জায়গায় তো শাক নিয়ে যাওয়া হয়নি, অথচ ভেসে আসছে মিষ্টি সুর বাতাসে। সাম্বাল সিং পাওয়ার বললেন, কৃষ্ণ অভিষেক হচ্ছে বলেই হয়তো অপ্সরারাই শাঁখ বাজাচ্ছেন। এই সময় বার কয়েকই গম্ভীর বাঘের গর্জন শোনা গেল। জ্যোতিষ সিং বলে উঠলেন, ও শের কি আওয়াজ। কেশর সিংজি বলেন, হয়তো দেবতারাই এই পুজোয় অংশ নিয়েছেন। কয়েকজন গ্রামবাসী বললেন, কুছ ভি তো সাকতা। সকলেই হতবাক। থেমে গেল শঙ্খধ্বনি, থেমে গেল বাঘের গর্জন। সকলকেই লেখক দেবদীপ দেখলেন পাহাড়ের ওপর দিকে তাকিয়ে হাত জোর করে অদৃশ্য শক্তির উদ্দেশ্যে হয়তো প্রণাম জানাচ্ছেন। তারাও তাই করলেন। বিশুদ্ধ ও সাবলীল মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, হবন সবকিছুই শেষ হলো। রুদ্রাভিষেক করলেন চন্দ্রন সাহেব।
অনুষ্ঠান শেষে মহাতাপা বিলের ভেতর থেকে একে একে বেরিয়ে এলেন সকলেই, লাইন দিয়ে। সকলের মুখেই পরিতৃপ্তির হাসি। দুই প্রধান পুরোহিত পরমানন্দ শাস্ত্রীজি চন্দন সাহাবকে পদস্পর্শ করে প্রণাম জানালেন সত্যবাবু আর লেখক দীপঙ্কর রায়। দেবতার আশীর্বাদে পুরাণের পাতা থেকে বেরিয়ে এসে জীবন্ত রূপ নিয়ে জনসমক্ষে উপনীত হল এই মহাতাপা বিল। শুরু হলো প্রসাদ বিতরণ। দীনেশজি আর লোকেশজি বড় বড় থালায় শুকনো প্রসাদ বিতরণ করছেন। সকলকেই দেখলেন নিজে খাচ্ছেন, আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন আলাদা করে। প্রসাদ কিন্তু কম হয়নি। 200-250 মানুষ প্রসাদ নেবার পরেও লেখক দেখলেন বড় থালায় যথেষ্ট প্রসাদ রয়েছে। একটা কথা কিছুতেই মেলাতে পারছিলেন না তিনি, যে অত সরু আর নিচু সুড়ঙ্গ পথ দিয়ে যেখানে তাদের মতো সাধারণ লোকের যেতে যথেষ্ট অসুবিধা হচ্ছে, সেখানে চন্দন সাহাবের মতো অত লম্বা চড়া চেহারার মানুষ কিভাবে অনায়াসে ও অবলীলাক্রমে পার হয়ে যাচ্ছেন। প্রসাদের অত বড় থালাগুলোই বা কিভাবে ভেতরে ঢুকছে? ওগুলো তো আর প্রসাদ সমেত হেলিয়ে ঢোকা যাবে না। এই সময় উপর থেকে লাঠি ধরে কোনো মতে নেমে এলেন এক বৃদ্ধা মহিলা। বয়স তাঁর অবশ্যই 80-র মতো। ওকে দেখেই তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন যে এর পক্ষে মহাতাপা বিলে ওঠা আদৌ সম্ভব হবে কিনা। গ্রামেরই একজন তার কাছে গিয়ে বললেন, মাতাজি, খুবই কষ্টকর চড়াই, আপনি কি উঠতে পারবেন? তার উত্তরে সেই মাতাজি বললেন, আমার ঘরে কৃষ্ণদেব এসেছেন আর আমি দর্শন করব না, সেটা কি হয়? মাতাজি তারপর প্রায় হামাগুড়ি দিয়ে ঘষড়ে ঘষড়ে সেই লোকটির হাত ধরে উপরে উঠে গেলেন এবং সুড়ঙ্গ পথে গিয়ে কৃষ্ণ দর্শন করে আবার ওইভাবেই ফিরে এলেন। তাঁকেও দেখে লেখকরা প্রণাম করলেন। এই ভক্তি, এই বিশ্বাস আমাদের কোথায়? এদিকে সব ব্যাপার দেখে আনন্দমার্গের অবধূত আর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ দুজনেরই মুখে আর কথা সরছে না। এরকম একটা মহাপুণ্যের অনুষ্ঠানে অভাবনীয়ভাবে উপস্থিত থাকতে পেরে তারা দুজনেই অভিভূত ও রোমাঞ্চিত। পরমানন্দজির মুখ থেকে অবিরাম নানা রকমের শ্লোক বেরিয়ে চলেছে। চন্দন সাহাবও যেন নিজের মধ্যে হারিয়ে গেছেন। কে মিলিটারি, কে পুরোহিত, কে স্বামীজি আর কেই বা দর্শনার্থী বোঝা যাচ্ছে না। কেবলই মনে হচ্ছে অবিচলিত ভক্তি আর বিশ্বাস সম্বল করে আসা অসংখ্য মানুষের এক শুভ সমাগম। সকলেই উদ্বেলিত, সকলেই পরস্পরকে প্রণাম জানাচ্ছেন। সকলেরই মুখে শুধু হরি ওম, এমনকি বাচ্চাদের মুখেও। গাড়োয়াল হিমালয়ের চারধাম, পঞ্চকেদার সহ দেশের অনেক খ্যাতনামা তীর্থস্থানই দর্শন করার সৌভাগ্য হয়েছে লেখক দীপঙ্কর রায়ের। ভক্তি ভাবনায় সব তীর্থস্থানই যুগ যুগ ধরে চেতনার বাণী বিতরণ করে চলেছে। কিন্তু কেন তিনি জানেন না এখানকার পরিবেশটা যেন সহজতা আর স্বতঃস্ফূর্ততায় ভরা। চোখ মুখের ভাব দেখে মনে হচ্ছে সকলেই যেন খুব আনন্দিত, পরিতৃপ্ত, মনে তাদের অপার শান্তি। সময় বেলা 12:30। সমগ্র অনুষ্ঠানে মোট সময় লেগেছে 3 ঘন্টা। আবেগে গ্রামবাসীরা শঙ্কর মহারাজকে ঘিরে শ্রদ্ধা জানাতে লাগলেন। তাদের বক্তব্য, শঙ্কর মহারাজের ভক্তি আর নিষ্ঠার ফলেই মহাতাপা বিল আজ জাগ্রত হলো। তার হাত দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হলেন। অনুষ্ঠান তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। আশেপাশের মাইল 10-এর মধ্যে কোথাও কোনো দোকান বাজার নেই, তবু এত প্রসাদ এলো কোথা থেকে? জানতেও কেউ চাইলেন না। অন্য সকলের মতো তিনিও মেনে নিলেন এটা এক অলৌকিক স্বাভাবিক ঘটনা। যেখানে পূর্ণ বিশ্বাস আর শুদ্ধ ভক্তি থাকে, সেখানে সবকিছুই আপনা থেকেই স্বাভাবিকভাবেই হয়। এবার বিদায় পর্ব। দুজন মহারাজ দুজন সকলকে শুভকামনা জানিয়ে শাল্ট গ্রামের দিকে পথে নেমে গেলেন। কেউ জানে না তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা, তবে পাশাপাশি থেকে এই পুণ্য অনুষ্ঠানের সাক্ষী তো থাকলেন। তাঁদের উদ্দেশ্যেই রইল লেখকদের শ্রদ্ধা। মিলিটারি ক্যাম্প থেকেও এসেছিলেন অনেকেই। চন্দন সাহাবকে সঙ্গে নিয়ে তারাও বিদায় নিলেন। গ্রামবাসীরাও একে একে নিজেদের ঘরে ফিরতে লাগলেন। এই সময় দেবেন্দ্র ভট্ট শঙ্কর মহারাজকে অনুরোধ জানালেন দুপুরের খাবারটা তাঁর বাড়িতে খেয়ে নেবার জন্য। স্বামী শঙ্করানন্দপুরী, সত্যবাবু এবং লেখক দেবদীপকে নিয়ে শঙ্কর মহারাজ দেবেন্দ্র ভট্টর বাড়িতে পৌঁছালেন। তাঁর বাড়িতে পৌঁছাবার জন্য যে চড়াইটা ভাঙতে হলো তা কিন্তু মনে রাখার মতো। বাড়ি দেখে বেশ অবস্থাপন্ন বলেই মনে হলো তাদের। বাড়ির পাশে বড় বড় রুদ্রাক্ষ আর আখরোট গাছ। উত্তরে তাকালে পরিষ্কার দেখা যায় মহেন্দ্র পর্বতের শিখর। বাড়িতে অপূর্ব সুন্দর করে সাজানো বিশাল ঠাকুরঘর। বিশাল লম্বা চওড়া বারান্দায় সকলে বসলেন। দেবেন্দ্রজির স্ত্রীও বেরিয়ে এসে তাঁদের স্বাগত জানালেন। লোকেশজি তাঁদের জন্য দইয়ের শরবত বানাতে শুরু করলেন। তাঁদের সঙ্গে কথা বলতে বলতেই একটা পাত্রে কয়েক হাতা দই নিয়ে তার সঙ্গে জল আর চিনি মিশিয়ে নাড়তে লাগলেন। এই সময় সেখানে হঠাৎ এসে পৌঁছালেন সম্বল সিং পাওয়ার, জ্যোতিষজি, শ্যামজি, কিশোরীজি সহ 16 জন অতিথি। গৃহস্বামী পরম আদরে সকলকে স্বাগত জানালেন। অনেকগুলি চেয়ার এলো, সকলেই বসলেন। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মহাতাপা বিলের আজকের ঘটনাবলীর কথা।
লেখকের মনে হলো তখন কিন্তু অন্য কোনো চিন্তা। লস্যি তো মাত্র 4 জনের মতো হয়েছে, এখন গৃহস্বামী সামলাবেন কিভাবে? প্রশ্নের উত্তর পেতে দেরি হলো না। লোকেশজি অনেকগুলো গ্লাস এনে প্রত্যেকের হাতে একটা করে ধরিয়ে দিলেন। এরপর দেবেন্দ্রজি ওই পাত্র থেকে সকলের গ্লাসে এক এক করে লস্যি ঢেলে দিতে লাগলেন। 20 জনের অনায়াসে গুলিয়ে গেল। তখনও ওই পাত্রে অবশিষ্ট লস্যি রয়েছে। লেখক দেখলেন সকলেই ব্যাপারটা খুব সহজ করে নিলেন, যেন কিছুই হয়নি। মনে মনে তিনি ভাবলেন, তবে কি দেবেন্দ্রজিও মধুসূদনের ভাণ্ড পেয়েছেন? সত্যবাবু শুধু হাত জোর করে প্রণাম জানালো, বোধহয় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই। আগামী দিনে মহাতপা বিলে কি কি করা হবে সেই নিয়ে আলোচনা চলতে লাগলো। প্রাক্তন জেলাশাসক সব্বল সিং পাওয়ারজি लेखक देवदीप के बोलें, आप लिखते रहिए दादा, ताकि सबको इस महातपा बिल के बारे में सही जानकारी मिल सके। लेखक हेসে মাথা নাড়লেন। এর কিছু পরেই আবার আতিথেয়তা। এক পর্ব চা এলো। চায়ের পর অতিথিরা সকলেই ফিরে গেলেন। শঙ্করানন্দ পুরীজি ব্যাস শিখরে তার আশ্রমে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। আরও কিছুক্ষণ পরে পরম তৃপ্তিতে দুপুরের খাওয়া শেষ করে তারাও ফিরতি পথে রওনা হলেন। এবার ওঠা তো আর নয়, যেন একটা যুদ্ধ। 10 মিনিট হাঁটছেন তো 5 মিনিট বসছেন। কিছুক্ষণ ওঠার পরেই হিম্মতদের বাড়ি। হিম্মতের বাবা কেশর সিং রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রায় জবরদস্তি করেই তাদের বাড়িতে নিয়ে গেলেন। বলেন, আপ সব থোড়ি সি আরাম কর লিজিয়ে। লেখকদের অবশ্য আরামে সত্যি দরকার ছিল, অন্তত লেখক দেবদীপের। তিনি তো গিয়েই বারান্দার ঠান্ডা মেঝের উপর শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গেই এলো খাবার জল, তার সাথে তাদের অবাক করে দেওয়া বড় বড় প্রমাণ সাইজের সোনপাপড়ি। অপূর্ব স্বাদ। একটুও বুঝতে কষ্ট হয়নি যে এই সোনপাপড়ি আনতে তাদের কম করে 10 মাইল পথ হাঁটতে হয়েছে। কেশরজি আন্তরিক অনুরোধ জানালেন তাদের বাড়িতে আজকের দিনটা থেকে যাওয়ার জন্য। কোনো চেনা জানা নেই, পরিচয় নেই, মাত্র কয়েক ঘন্টা আগে মহাতপা বিলে প্রথম দেখা। অথচ কি আন্তরিকতা, কি হৃদয়বৃত্তি, কি আপ্যায়ন! এটাও কি তবে স্থান মাহাত্ম্য? কিছুক্ষণ বিশ্রামের পর আবার চড়াই শুরু। সকলেই অনেক আগে এগিয়ে গেলেন। সত্যবাবু এবং লেখক দেবদীপ একবার চলা, একবার বিশ্রাম, এই করতে করতে বিকেল 4:30 নাগাদ এসে পৌঁছালেন শিখরধামে শঙ্কর মহারাজের কুটিয়ায়। এত ক্লান্ত লাগছিল তাঁদের যে কোনো মতে ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়লেন। সত্যবাবু লম্বা হলেন, শরীর অবসন্ন, মনটা কিন্তু পরিপূর্ণ। একটু পরেই সত্যবাবু উঠে গেলেন চা বানাতে। 10 মিনিটের মধ্যেই তিনি ফিরে এলেন, হাতে তার সেই ঘন দুধের চা। তারা দুজন চা নিয়ে বসে ঘরের মধ্যে গল্প করতে লাগলেন। সত্যবাবু জানালেন যে শঙ্কর মহারাজকেও চা দিয়ে এসছেন। লেখক সত্যবাবুকে জানালেন যে তারা দুজন তো দিনের পর দিন বসে বসে দুবেলা খাচ্ছেন, এত খাবার আসে কোথা থেকে রে ভাই? দোকান বাজার তো কোনোদিনই হয় না। সত্যবাবু বললেন, ঠিকই বলেছেন, শঙ্কর মহারাজ কিভাবে যে ব্যবস্থা করছেন তাই তো ভেবে পাচ্ছি না। এই তো 3 দিন আগের ঘটনা। সত্যবাবু মহারাজকে বললেন, মহারাজ আগামীকাল আমার একাদশীর উপোস, আমার জন্য রান্না করবেন না। শঙ্কর মহারাজ জানতে চাইলেন, সত্যবাবু কি একাদশীর দিন কিছুই খায় না? তিনি বললেন, ফলটল ফেলে খায়, কিন্তু এখানে তো শেষ হবার সম্ভব নয়। শঙ্কর মহারাজ হেসেছিলেন। পরদিন দুপুরে শঙ্কর মহারাজ তাঁর পুজোর ঘর থেকে বেরিয়ে সত্যবাবুর হাতে তুলে দিয়েছিলেন নাশপাতি, কলা, আপেল। শুধু তাকেই নয়, সেদিন 4 জন দর্শনার্থী এসেছিলেন, তাদেরও দিলেন। এমনকি লেখক দেবদীপও বাদ গেলেন না। কোথা থেকে এলো এই ফল ভেবেই পেলেন না, তবে জানতেও তারা চাননি আর। তাই আজ আলোচনা সূত্রেই সে কথা উঠে এলো বারবার। যখন যিনি আসছেন কেউ কিন্তু না খেয়ে ফিরে যাচ্ছেন না। ব্যাপারটা অবাক করা নয় কি? ঠিক সেই সময় শঙ্কর মহারাজ এক হাতে চায়ের গ্লাস আর অন্য হাতে একটি বই নিয়ে ঘরে ঢুকলেন। বইয়ের একটি পাতা খুলে তাদের হাতে বইটি দিয়ে বলেন, দাদা এইখানটা পড়ে দেখুন। বলে তিনি হাসতে হাসতে চলে গেলেন। দেখলেন বইটার নাম উড্ডামেশ্বর তন্ত্রাম, লেখক উদ্ভব প্রসাদ উত্তম। মোমবাতি জেলে বইটা পড়তে শুরু করলেন লেখক দীপঙ্কর রায়। পড়ে দেখলেন এক বিশেষ তন্ত্র সাধনার কথা লেখা আছে। তার নিয়মাবলী, সাধন প্রণালী, সময়, ফলাফল, এমনকি বীজ মন্ত্র পর্যন্ত দেওয়া রয়েছে। এই সাধনায় সিদ্ধ হলে যোগী পুরুষেরা বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে যেখানেই হোক মনে মনে এই মন্ত্র জপ করলে কখনই খাবার অভাব হবে না। যেভাবেই হোক না কেন খাদ্য সামগ্রী তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। সব আচার সংহিতা মেনে নির্জনে গোপনীয়তা রক্ষা করে ত্রিসন্ধ্যায় সেই মন্ত্র রোজ 10,000 বার জপ করতে হবে। সাধনা চলাকালীন ব্রহ্মচর্য, নিরামিষ আহার, শুদ্ধ শ্বেত বস্ত্র পরিধান, দুশ্চিন্তা মুক্ততা অবশ্যই মেনে চলতে হবে। প্রতিদিন একই জায়গায়, একই সময়কালে, একই আসনে বসে এই সাধনা করতে হয়। সত্যবাবু এবং লেখক দেবদীপ বসে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। সত্যবাবুকে তিনি বলেন, হ্যাঁ রে ভাই, তবে কি শঙ্কর মহারাজের এইভাবেই চলে? এ কথা বলতে বলতেই আবারও হাসি মুখে ঘরে এসে ঢুকলেন শঙ্কর চৈতন্য মহারাজ। এসে বসে পড়লেন একেবারে তাদেরই পাশে।
কোনো কিছু জানতে চাইবার আগেই তিনি বললেন, বুঝলেন তো দাদা, ঈশ্বরের দয়ায় এইভাবেই চলে যায়। আপনিও চলে আসুন না, নিজের মতন করে এখানেই থেকে যান, আজীবন মোটা ভাত কাপড়ের অভাব হবে না। অনেক কিছুই লেখক দেবদীপ বুঝলেন, আবার কোনো কিছুই যেন বুঝলেন না। অবাক হয়ে তাকিয়ে রইলেন শঙ্কর চৈতন্য মহারাজের মুখের দিকে। এবার হাসতে হাসতেই শঙ্কর মহারাজ বললেন, পরের বার যখন আসবেন তখন যেন রিটার্ন টিকিট কেটে আসবেন না। তিনি বলেন, দুজনে একসাথে ঘুরে ঘুরে হিমালয়ের মহান যোগীদের দর্শন করা যাবে। কিন্তু মনে দেবদীপ ভাবলেন, সেই রকম সৌভাগ্য কি সত্যি হবে? যদি হয় তবে তো মুক্তি তিনি পেয়ে যান। একটু পরেই সত্যবাবু চলে গেল রুটি সবজি বানাতে। সবজি বলতে অবশ্য মূলো শাক ভাজা, তাই তো অমৃত। লেখকও পেছন পেছন চললেন। সবাই মিলে বসে বসে গল্প করা যাবে এই ভেবে সত্যবাবু বসে গেল আটা মাখতে। এই দায়িত্বটা ওরই ওপর। রুটি বেলা আর সেঁকা শঙ্কর মহারাজ নিজের হাতেই করেন, আর লেখক তো শুধু খাওয়ার সময় থাকেন। রুটি বেলতে গেলে তার রুটি লম্বা হয়ে যায়, সেঁকতে বসলে হয় কাঁচা নয়তো পুড়ে যায়। আটা বার করতে গিয়ে সত্যবাবু দেখলেন মহারাজের আটার টিন 4 ভাগের 3 ভাগই খালি। চাল ডাল চিনিরও সেই অবস্থা। শঙ্কর মহারাজ সত্যবাবুকে বললেন, সত্য, বেশি করে আটা মাখো, রাতে যদি রুটি থেকে যায় তবে কাল সকালে চায়ের সঙ্গে খাওয়া যাবে। আজ সত্যি তাঁরা ক্লান্ত ছিলেন, তাই খাওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। মহাতাপাবিলের শুভদিনটা মহা সমারোহেই সেদিন পার হয়ে গেল। শঙ্কর মহারাজের অনুমতি নিয়ে সত্যবাবু এবং লেখক দেবদীপ পরদিন সকালেই চলে গেলেন ব্যাস শিখরে স্বামী শঙ্করানন্দ পুরীর দর্শনে। যখন পৌঁছালেন ব্যাস শিখরে, সময় তখন বেলা 10টা। দেখলেন স্বামীজি তখন তার কুঠিয়ার সোজা হয়ে কুশাসনে বসে রয়েছেন। সামনে একটা বিশাল মোটা বই খোলা। তাঁদের দেখেই তিনি মৃদু হেসে ভেতরে এসে বসতে বললেন। তারা দুজনে গিয়ে বাদ্য ছাত্রের মতো চোরাসন করে বসলেন। তিনি জানতে চাইলেন তারা একটু চা খাবেন কিনা। লেখকেরা সবিনয়ে জানালেন চায়ের কোনো দরকারই নেই। এরপর তিনি জিজ্ঞাসা করলেন তারা মহর্ষি উদ্দালকের আশ্রম দেখেছেন কিনা। দেবদীপ জানালেন যে দেখেননি, তার বিষয়ে তারা কিছুই জানেন না, শুধু তার নামটাই জানেন। স্বামীজি স্নেহভরে বললেন, তাহলে আপনাদের একটা গল্প বলি শুনুন। গল্প শেষ করার পর স্বামী শঙ্করানন্দ পুরীজি জানতে চাইলেন গল্পটা তাদের মনে থাকবে কিনা। বিনম্রভাবে জানালেন যে মনে থাকবে। এরপর তিনি তাদের সঙ্গে নিয়ে ব্যাস শিখর ঘুরিয়ে দেখালেন। ব্যাস গুহায় যেখানে বসে তিনি পুরাণ সংকলন করেছিলেন সেখানে গিয়ে প্রণাম জানালেন। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে সত্য এবং তিনি ফিরতি পথ ধরলেন। ব্যাসকুণ্ড থেকে শিখর ধামের পথে উঠে আসছেন সত্যবাবু এবং লেখক দেবদীপ। বেলা তখন প্রায় 12টার কাছাকাছি। চড়াই ভাঙতে ভাঙতে তাঁদের দম বেশ ফুরিয়ে এসছে। বড় পাথরের চাটান দেখলেই একটু বসে নিচ্ছেন। এমনই সময় হঠাৎ দেখলেন উপর থেকে নেমে আসছেন একজন সাধু। কুচকুচে বলতে যা বোঝায় সেই রকমই কুচকুচে কালো তার গায়ের রং। খালি গা, খালি পা, মাথায় বড় জটা, হাতে ধরা লোহার চিমটে, কপালে বড় সিঁদুরের টিপ, তিলক নয়। কাছে আসতেই তারা উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, হরি ওম মহারাজ। তিনিও বললেন, হরি ওম হরি ওম। সাধু বাবা জানতে চাইলেন তারা কোন পথে যাবেন। লেখকেরা জানালেন শিখরধাম। তিনি জানালেন, मैं महातापाबिल जा रहा हूं, হরি ওম হরি ওম। এই বলে তিনি এগিয়ে চললেন। লেখকেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলেন। একটা বড় বাঁকে ঘুরে যাওয়ার পর তাকে আর দেখা গেল না। দুপুরে খাওয়া দাওয়ার পর অন্যান্য দিনের মতোই সত্যবাবু আর লেখক দেবদীপ বাইরে আতশোয়া হয়ে রোদ পোয়াচ্ছেন বেদিটার পাশেই। এই বেলা 2টোর মতো হবে। এক মহিলা ব্যাসকুণ্ডর দিক দিয়ে উঠে এলেন। বেশ গোলগাল ভারী চেহারা, বয়স 60-এর মতো, বেশি পাকা কম কাঁচা চুলের মিশ্রণ, মুখটি চওড়া, তার পিঠে একটি ঝোড়া, ঘাস কেটে বই নিয়ে যাবার জন্য। ঝোড়াটার ওপর চওড়া, নিচটা সরু। পিঠ থেকে ঝোড়াটা নামিয়ে রেখে তিনি শিব মন্দিরের সামনে উঠে এলেন। লেখকেরাও এগিয়ে গিয়ে হাত জোর করে বললেন, হরি ওম মাতাজি। উনিও বললেন, হরি ওম। তারপর 1 ঘটি জল আর ধূপকাঠি নিয়ে শিব মন্দিরে ঢুকে পড়লেন। এই শিব মন্দির 24 ঘন্টা সকলের জন্যই খোলা। যার খুশি যখন খুশি এসে পুজো দিয়ে যেতে পারেন। এই ভদ্রমহিলারও লেখক নাম জানতেন না, তাই পরিচয় দেওয়ার খাতিরে সীতামাতা বলেই তিনি উল্লেখ করেছেন। অনেক পরে অবশ্য তিনি জেনেছিলেন ওর নাম যমুনা দেবী। সীতামাতা মন্দিরে ঢুকে প্রায় আধ ঘন্টা ধরে পুজো করলেন। তাঁরা বাইরে বসে বসেই তার মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছিলেন। পুজো শেষ হলে বাইরে বেরিয়ে এসে তিনি জল ছিটিয়ে ছিটিয়ে 7 বার মন্দির প্রদক্ষিণ করলেন। তারপর সোজা চলে গেলেন শঙ্কর মহারাজের কুঠিয়ায়। তারা শুনতে পাচ্ছিলেন শঙ্কর মহারাজ তার সঙ্গে কথা বলছেন। এরপর শঙ্কর মহারাজ নিজেই চা বানালেন, মাতাজিকেও দিলেন, আবার লেখকদেরও দিলেন। তারা চা হাতে নিয়ে আবার বাইরে এসে বসলেন। কিছুক্ষণ পর মাতাজি বেরিয়ে এলেন। লেখকেরা আবার তার কাছে এগিয়ে গেলেন, বলেন, মাতাজি हम लोग भी शिव से प्रार्थना करेंगे ताकि आपकी घर सदा हरा भरा रहे। माताजी একটু হেসে বললেন, शंकर महाराज जी का ये मंदिर
ইয়ে কুঠিয়া मैंने ही बना दी। এই বলে তার ঝোড়াটা পিঠে তুলে নিয়ে আবার ধীরে ধীরে নিচে নেমে গেলেন। সত্যবাবু বলে উঠলেন, যখনই কুঠিয়া প্রথম তৈরি হয় তখন হয়তো উনি এখানে কাজ করেছিলেন। ভাবলেন তাও হতে পারে। উনি ঠিক কি বলতে চাইলেন তা কিন্তু তারা বুঝতে পারলেন না। তারপর যখন প্রায় বিকেল 4টের মতো বাজছে তখন শঙ্কর মহারাজ সত্যবাবুকে ডাকলেন। হাসতে হাসতেই বললেন, তোমরা এতদিন এখানে থেকেও তো আমার খাবারের স্টক একটুও কমাতে পারলে না। সত্যবাবু সেই শুনে অবাক হয়ে ঘরের ভেতর ঢুকল। যে ঘরে শঙ্কর মহারাজের রেশন থাকে সেখান থেকে বের করেই তো রোজ রান্না হয়। সত্যনারায়ণ ঘরে ঢুকে একটি করে চালের টিন, আটার টিন, ডালের টিন, চিনির টিন, এমনকি চায়ের কৌটো পর্যন্ত সব খুলে খুলে দেখল। প্রত্যেকটাই কানায় কানায় ভর্তি। অবাক হয়ে সত্যবাবু বলল, কি আনলো মহারাজ? কখনই বা আনলো? আমরা তো সারাদিনই এখানে বসে। শঙ্কর মহারাজ কিছুই বললেন না, শুধুই হাসলেন। তার কেন জানি না মনে হলো এই বিষয়ে তাদের মাথা না ঘামানোই ভালো। 7ই অগাস্ট 2009, আগামীকাল রাতে হরিদ্বার থেকে লেখকদের ফিরতি পথে ট্রেন ধরার কথা। শঙ্কর মহারাজ বললেন, চলুন দাদা, আমরা আজ বিকেলেই উত্তরকাশী নেমে যাই, তাহলে ওখান থেকে ভোরের বাসটা ধরা যাবে। রাত্রে ওখানে কোনো সাধুর আশ্রমে থেকে যাব। সেই মতো প্রোগ্রাম ঠিক হলো। মেহিডান্ডা মোড় থেকে বিকেল 4:45 তাঁরা বাস ধরবেন। বাস রাস্তা পর্যন্ত হেঁটে নামতেও বেশ সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি বেরোনো স্থির হলো। বিকেল 3টের সময় তাঁরা রওনা হতে চলেছেন। এই সময় মিলিটারি বেস থেকে চন্দন সাহেবের ফোন এলো শঙ্কর মহারাজের কাছে। তাঁরা যেন তার অফিসে গিয়ে চা খেয়ে তবেই উত্তরকাশীতে যান। শঙ্কর মহারাজ হেসে বললেন, তাহলে চলুন ওই রাস্তাতেই যাই। ওখান থেকে মিলিটারি গাড়ি আমাদের বাস রাস্তায় পৌঁছে দেবে। রুকস্যাক ব্যাগ পিঠে চালিয়ে তারা নামতে লাগলেন। পথে যেতে যেতেই শঙ্কর মহারাজ বলেন, দাদা, আজ উত্তরকাশীতে আপনাদের সঙ্গে নিয়ে কয়েকজন বিশিষ্ট সাধকের সঙ্গে দেখা করতে যাব। যাদের কাছে যাব তারা প্রকৃতই সিদ্ধপুরুষ, মহান যোগী। তাদের সঙ্গ আপনাদের ভালো লাগবে। এমনিতেই তো এ ব্যাপারে লেখক দেবদীপের আগ্রহের সীমা ছিল না। এ সুযোগ কি আর বারবার পাওয়া যাবে? সাগ্রহে তিনি রাজি হলেন। ঘটা করে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালেন তাঁর প্রিয় শঙ্কর মহারাজকে। এদিকে মিলিটারি বেস ক্যাম্প থেকে অবিরাম ভেসে আসছে ফায়ারিংয়ের শব্দ। গতকাল থেকে আজ পর্যন্ত অন্তত 1000-10 বার ফায়ারিংয়ের শব্দ শুনেছেন। থামছেই না, দিন রাত একটানা চলেছে। চারিদিকের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই আওয়াজ। ভয়েও একটু লাগছিল, যদি ভুল করে এসে গুলি লেগে যায়। একটু এগিয়ে দেখলেন ক্যাম্পের গায়ে চন্দন সাহাবের জিপসি গাড়ি অপেক্ষা করছে। তাতে চেপে গেলেন তার সুসজ্জিত অফিসে। চন্দন সাহাব চেয়ার ছেড়ে উঠে হাসি মুখে তাদের স্বাগত জানালেন। তারা আগেই শুনেছিলেন যে এখানে কঠোর নিরাপত্তা। মিলিটারির বিশেষ অনুমতি ছাড়া পুলিশের ডিআইজি থেকে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত কেউ এখানে ঢুকতে পারেন না। তাই শঙ্কর মহারাজের সঙ্গে এখানে ঢুকতে পেরে লেখকের গর্বই অনুভব হচ্ছিল। চেয়ারে বসতে না বসতেই এলো বড় বড় কাপে চা আর স্ন্যাক্স। শুরু হলো গতকালের কথা। চন্দন সাহেবের পুরো নাম V.R. চন্দ্রান। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের 30 নম্বর ব্যাটালিয়নের তিনি কমান্ডিং অফিসার। সাত্ত্বিক কেরলিয়ান ব্রাহ্মণ। এই রকম ধর্মপ্রাণ, নম্র, ভদ্র, নিরহংকার, দায়িত্ব সচেতন মিলিটারি অফিসারের হাতে আমাদের দেশের নিরাপত্তা অবশ্যই সুরক্ষিত। বারবারই মনে হলো এই রকম সাধক মিলিটারি অফিসার আমাদের দেশের গর্ব। চন্দন সাহাবকে বললেনও সে কথা। তিনি হেসে উঠলেন, বললেন, মিলিটারিতে আর সাধুতে কোনো তফাৎ নেই, উভয়ই তো সংসার ছাড়া। এরপর তিনি গতকাল মহাতপা বিলে যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো তাদের মনিটরে দেখাতে বললেন। তাদের দেখাবার জন্য তিনি একটা কম্পিউটার খুললেন। ভেসে উঠল একে একে গতকালের কৃষ্ণ অভিষেকের ছবিগুলো। সুন্দর উঠেছে দেখলেন লেখক, কিন্তু কোথায় যেন একটু বেঠিক লাগছে তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। চন্দন সাহাব বললেন, দাদা, এই ঘটনাটা ভালো করে লিখবেন, আমার কাছে একটা ইংরেজি অনুবাদ পাঠিয়ে দেবেন, সেটা ওয়েবসাইটে দেখে নেব। আমরা মিলিটারিরা বড় বড় রাইফেল, মেশিন গান চালাতে দক্ষ, কিন্তু কলম চালাবার ব্যাপারটা তত সহজে আসে না। লেখক তাকে আশ্বাস দিলেন যে যত্ন করেই লিখবেন। হঠাৎই তার নজরে পড়ল মনিটরে কৃষ্ণের ছবির দিকে। 4 হাতের জায়গায় 2 হাত রয়েছে। 2 হাতে মুরলি ধরা আছে ঠিকই, কিন্তু শঙ্খ চক্র ধরা হাত দুটো ছবিতে নেই। বললেন সে কথা চন্দন সাহেবকে। তিনি ভালো করে দেখে বললেন, হাউ স্ট্রেঞ্জ, ইট সিম্পলি ইজ নট পসিবল। শঙ্কর মহারাজও দেখে অবাক হয়ে গেলেন। আলোচনা স্থির হলো, ফটো তোলবার সময় কোথাও কিছু একটা অসুবিধা নিশ্চয়ই হয়েছে, না হলে এমন কি হয়। এরপর তারা শুভেচ্ছা বিনিময় করে চন্দন সাহাবের কাছ থেকে বিদায় নিলেন। মিলিটারি গাড়ি তাদের 2 কিলোমিটার দূরে বাস রাস্তায় পৌঁছে দিয়ে গেল। শঙ্কর মহারাজ জানালেন, মিলিটারি বিভাগের অনুরোধে বেশ কিছুদিন হলো তিনি আবাসিক কমান্ডোদের নিয়মিত যোগ শেখাচ্ছেন। সেই সুবাদে সম্পর্কটা সহজ হয়ে গেছে। বাস রাস্তায় পৌঁছে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। অবশেষে এলো সেই একটি মাত্র বাস।
এটি বিকেল 3:30 উত্তর কাশী থেকে ছেড়ে 4:40 সাংগ্রেলি গ্রামে পৌঁছায়। এখান থেকে 2-1 কিলোমিটার দূরে। আবার প্রায় সঙ্গে সঙ্গে ফিরতি পথে রওনা দেয়। সেই বাসে চেপেই সন্ধ্যে 6টা নাগাদ তারা 13 কিলোমিটার রাস্তা পার হয়ে উত্তর কাশী পৌঁছালেন। এবারকার মতো তাদের যাত্রাপথের এটাই শেষ পর্ব। কাল ভোরেই তো ফিরতি পথে। উত্তর কাশীতে নেমে শঙ্কর মহারাজ প্রথমেই তাদের নিয়ে গেলেন এখানকার বিখ্যাত শিব মন্দিরে। সেখানেই রয়েছে সেই বিখ্যাত আর বিশালায়তন ত্রিশূল। এটি নাকি দেব দানবের যুদ্ধের সময় নিক্ষিপ্ত হয়েছিল। এটি কত বছরের পুরনো অথবা কি ধাতু দিয়ে তৈরি তা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। স্কন্দ পুরাণের কেদারখণ্ডে 93তম অধ্যায়ের 14তম শ্লোকে এর উল্লেখ রয়েছে। 1905 সালে হরিকৃষ্ণ রাতুরি তাঁর লেখায় এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেখানে প্রণাম করার পর তাঁদের নিয়ে শঙ্কর মহারাজ পৌঁছালেন এক আশ্রমে। অনুমতি নিয়ে সেখানে ঢুকতে হলো। শঙ্কর মহারাজ ওপারে চলে গেলেন মণ্ডলেশ্বর স্বামীর দর্শন করতে। সত্যবাবু এবং লেখক দেবদীপ নিজেই বসলেন। একটু পরেই শঙ্কর মহারাজ তাঁদের ওপরে ডাকলেন। গিয়ে দেখলেন ছোট্ট একটা ঘরে মাটিতে কম্বলের ওপর আসন পেতে বসে রয়েছেন এক যোগী পুরুষ। শুভ্র সৌম্য মূর্তি, গৈরিক বসন। তারা আভূমি প্রণাম জানালেন। শঙ্কর মহারাজ তাঁকে মহাতপা বিলে কৃষ্ণমূর্তি প্রাপ্তির পুরো ঘটনাটা বললেন, ছবিও দেখালেন। স্বামীজি ছবিটা অনেকক্ষণ ধরে দেখে ভক্তিভরে প্রণাম করলেন। শিষ্যদেরও দেখালেন। একটা ছবিও তুলে রাখলেন। বোঝাই যাচ্ছিল এটি মণ্ডলেশ্বর স্বামীর পুজোর ঘর। অনেক সাধু সন্তদের ছবি দিয়ে দেওয়ালগুলো সাজানো, ধূপ জ্বলছে। কলা ও বাতাসা প্রসাদ নিয়ে লেখকেরা তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। এখান থেকে একটা ভাড়া সুমো গাড়িতে লেখক দেবদেবীরা পৌঁছালেন গঙ্গৌরী। এখানেই অসি নদী এসে মিশেছে ভাগীরথীতে। অসম্ভব গর্জন, প্রচণ্ড খরস্রোতা ভাগীরথী বয়ে চলেছে দুর্দান্ত ছন্দে। রাস্তায় দাঁড়িয়ে জোরে কথা না বললে কিছুই শোনা যাচ্ছে না নদীর গর্জনে। একটু হেঁটে নদীর আরও কাছে এসে আরও একটু নিচে নেমে তারা এক সুবিশাল সাজানো অট্টালিকার সামনে এসে পৌঁছালেন। শঙ্কর মহারাজ বলেন, এটা সতীশ মহারাজের বাড়ি। এখানেও রাতে আমরা থাকতে পারি। সতীশ মহারাজ একজন সিদ্ধ যোগী পুরুষ। তবে এখানে এলাহি ব্যাপার। আভিজাত্যের ছাপ প্রতি পদেই ফুটে উঠছে। তার সম্পদেরও শেষ নেই। লেখক দেবদীপ বলেন, না মহারাজ, এত বড় যার অট্টালিকা, এত যার সম্পদ, তিনি আবার কেমন সাধু? তাছাড়া অত বড়লোকি পানায় আমাদের আগ্রহ নেই। অন্য কোথাও চলুন। তাই চলুন তাহলে, হেসে বললেন শঙ্কর মহারাজ। আরও একটু নিচে নেমে একদম ভাগীরথীর গায়ে এক আশ্রমে এসে পৌঁছালেন। এই আশ্রম তৈরি করেছেন স্বামী মহেশানন্দ ভারতী। ভেতরে গেলেন, দেখলেন বিশাল এক গঙ্গামুখী বারান্দায় বসে আছেন স্বামীজি। বেশ গোলগাল চেহারা, খাঁটি বাঙালি। সামনেই সাজানো রয়েছে সারদা মায়ের বিশাল ছবি, পাশে বিবেকানন্দের ছবি, সামনেই ঠাকুরঘর। চমৎকার সাজানো এক অপূর্ব পরিবেশ। পুজোর সব উপাচার সামগ্রী সাজানো রয়েছে। এদিকে দুটি মেয়ে বসে মালা গাঁথছে, আরেকটি ছেলে ধুতি পরে খালি গায়ে আরতি জোগাড় করছে। লেখকেরা গিয়ে ভক্তিভরে প্রণাম জানালেন স্বামী মহেশানন্দ ভারতীকে। সেই ছেলেটি এসে স্বামীজির কাছে জানতে চাইল আরতি কখন হবে। মহেশানন্দ স্বামী জানালেন, হবে হবে, পরে হবে। দেখছো না, বাড়িতে অতিথি এসছেন, অতিথি নারায়ণ। আগে নারায়ণ সেবা করে নি। এরপর তিনি উঠে তাড়াতাড়ি তাঁদের জন্য চা করে আনলেন। তাঁরা মাটিতে বেছানো কম্বলের ওপর বসে তার কথা শুনতে লাগলেন। কিভাবে মাত্র 14 বছর বয়সে তিনি এখানে এসেছিলেন, তারপর 50 বছর কেটে গেছে, তিনি আর কোনোদিনই বাড়ি ফেরেননি। শঙ্কর মহারাজের কথা, মহাতপা বিলের ঘটনা সব শুনে তিনি বারবার শ্রীকৃষ্ণের ছবিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে লাগলেন, একদম বাচ্চা ছেলের মতো। ঠিক হলো, তার কাছেই তারা রাতের খাওয়া দাওয়া করবেন। তারপর বারান্দাতে ঠাকুর ঘরের সামনে কম্বল পেতে শুয়ে পড়বেন। সত্যবাবু এবং লেখক দেবদীপ তার অনুমতি নিয়ে নিচে একেবারে গঙ্গার ধারে গিয়ে জলে পা ডুবিয়ে বসলেন। ভাগীরথীর গর্জনে সব ভাবনা চিন্তা যেন হারিয়ে গেল। 20 মিনিটের মধ্যেই ফিরে এলেন ওপরে। স্বামীজি বললেন, রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাবার সব তৈরি, খাবার জায়গাও হয়ে গেছে। লেখক দেখলেন বারান্দাটারই এক প্রান্তে সারি দিয়ে আসন পাতা রয়েছে। বসে গেলেন তারা। এরপর যা ঘটল তা বর্ণনা করার ভাষা লেখক দেবদীপ বা দীপঙ্কর রায়ের ছিল না। খুবই প্রাণচঞ্চল মনে হলো স্বামী মহেশানন্দ ভারতীকে, যেন প্রায় ছোটাছুটি করছেন। পাশেই দরজা না থাকা একটা ছোট্ট ঘরে তিনি ঢুকে গেলেন। বয়ে নিয়ে এলেন বাসনপত্র নিজের হাতেই। খাবার এলে সাজালেন সামনে। গরম গরম রুটি, সরু গন্ধ চালের ভাত, ডাল, করলা ভাজা, আলু পোস্ত, পাঁপড় ভাজা, আচার, শেষে দুধ। তাঁদের খাওয়াতে গিয়ে মহারাজ যেন বিভোর হয়ে গেলেন, প্রায় যেন নাচছেন। বলছেন, আরও একটু দিই না, খান, খেয়ে ফেলুন না, আরও একটু খান, এই নিন। আপনারা খাচ্ছেন, আমার যে কি আনন্দ হচ্ছে, এই নিন। কিছু বলার আগেই জোর করে ঢেলে দিচ্ছেন থালায়। তার সারা চোখে মুখে যেন এক অনাবিল আনন্দের প্রতিচ্ছবি। এত আন্তরিকতা,
এত হৃদয় ঢালা ব্যবহার, যেন তারা তার জন্ম জন্মান্তরের আত্মীয়। একবার করে থালায় আলু পোস্ত দিচ্ছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় নাচছেন। অভিভূত হয়ে দেখলেন যেন কোনো বাচ্চা ছেলে খেলা করছে। আনন্দাশ্রু মহেশানন্দ ভারতীর চোখে। শঙ্কর মহারাজকে লেখক দেবদীপ বললেন, মাত্র 20 মিনিটে এত রকমের রান্না কি করে হলো? রান্নার তো কোনো লোকই নেই, রান্না ঘরই বা কোথায়? শঙ্কর মহারাজ হেসে বললেন, কিছুই জানতে চাইবেন না, পেট ভরে খেয়ে নিন। এখানেই শেষ নয়। খাওয়া শেষ হতেই স্বামীজি বললেন, থালাবাটি সব রেখে আপনারা উঠুন, ওগুলো আমি ধুয়ে নেব। লেখকেরা আঁতকে উঠলেন, এও আবার হয় নাকি? প্রায় জবরদস্তি করেই তারা নিজেরা নিজেদের থালাবাসন ধুয়ে রাখলেন। স্বামী মহেশানন্দ ভারতী গল্পের ছলি বললেন, তার সন্ধ্যাকালীন পুজোয় কোনোদিন কোনো ত্রুটি হলে সারদামা নিজে এসে সেটা জানিয়ে দেন। খাবার পর তারা সবাই বসলেন। স্বামীজি বললেন, শঙ্কর মহারাজের কাছে শুনলাম আপনি মহাতপা বিল নিয়ে লিখছেন, ভালো করে লিখবেন। মহাতপা বিল নিয়ে লেখার সুযোগ পেয়েছেন বলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। পুরাণের পর মহাতপা বিল নিয়ে আর কোনো লেখা নেই, যত্ন করে লিখবেন। আমি অপেক্ষা করে থাকব আপনার লেখা পড়ার জন্য। তাকেও বিনীতভাবে লেখক জানালেন, চেষ্টার কোনো ত্রুটি হবে না। তিনি জানতে চাইলেন সাধক জীবনের প্রতি তার কোনো আকর্ষণ আছে কিনা। লেখক তাকে জানালেন, তিনি গৃহী এবং আমিষভোজী, তার মনে কোনো বৈরাগ্যও নেই। আর সাধক জীবনযাপনের জন্য যে কৃচ্ছ সাধন দরকার, সেসব মেনে চলার ক্ষমতাও তার নেই। পরমেশ্বরকে হৃদয় থেকে বিশ্বাস করেন। অর্থ, সম্পদ, প্রতিপত্তির ওপর তার কোনো আকর্ষণ নেই। একা একা থাকতেই ভালোবাসেন। স্বামী মহেশানন্দ ভারতী বলেন, আমিষ নিরামিষের যথার্থ সংজ্ঞা অনেকেই জানে না। অর্থাৎ বিষয় সম্পত্তি যথার্থ আমিষ ভোজন। বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্তি জন্মালে তবেই তাকে নিরামিষাশী বলা হয়। দুধ, তুলসী পাতা বা ফলাহার করে থাকলেও যদি তার বিষয়াসক্তি থাকে, তবে তাকে আমিষভোজী বলা হয়। কেউ যদি অর্থ লোলুপ বা প্রতিষ্ঠা পরায়ণ হয়, সেও তবে আমিষভোজী। আর মৎস্য মাংসভোগী হয়েও কেউ যদি সম্পূর্ণ নিষ্কাম ও বিষয়ের প্রতি নিরাসক্ত হয়, তবে সেই লোক যথার্থই নিরামিষাশী। আপনারা যখন শঙ্কর মহারাজের সঙ্গে এসেছেন, তখন আপনাদের মন অবশ্যই শুদ্ধ, না হলে সন্ন্যাসীরা সাধারণ গৃহীদের সঙ্গে নিয়ে ঘোরেন না। আপনারা আমার এই আশ্রমে সর্বদাই স্বাগত। স্বামীজি আরও বললেন যে লোককে দেখানো বা শুধু নিয়ম রক্ষার জন্য যে পুজো, বাস্তবে তার কোনোই মূল্য নেই। ভক্তিহীন যে পুজো, তা শুধুই তমসা। সত্যবাবু আর তিনি পরম তৃপ্তিতে আর নিবিষ্ট মনে মহেশানন্দ ভারতীজির কথামৃত মন দিয়ে শুনছিলেন। যে সতীশ মহারাজ তাঁদের কাছে গিয়ে রাতে থাকতে বলেছেন। হেসে ফেললেন স্বামী মহেশানন্দ, বললেন, যান যান, এখানে তো আপনাদের এই বারান্দাতেই পড়ে থাকতে হতো। ওখানে রাজকীয় ব্যাপার। আপনাদের ভাগ্য সত্যিই ভালো। সতীশ মহারাজ কাউকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা খুব কমই হয়। তাঁরা মহেশানন্দ স্বামীকে আবার প্রণাম জানিয়ে শঙ্কর মহারাজের পেছন পেছন চলে এলেন সতীশ মহারাজের অট্টালিকায়, নিতান্ত সংকোচের সঙ্গেই। বাইরের বারান্দায় চটি খুলে রেখে তাঁরা ঢুকলেন। শঙ্কর মহারাজ আগেই তাদের জানিয়েছিলেন যে সতীশ মহারাজ পায়ে হাত দিয়ে প্রণাম না করতে। তিনি ওইভাবে প্রণাম নেন না। একটু এগিয়ে দেখলেন ছোটখাটো চেহারার এক যোগী পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। অপূর্ব তার চেহারা। প্রথম দর্শনেই মনে হলো যেন এই যুগের বুদ্ধদেবকে দেখছেন। কি অপূর্ব উজ্জ্বল মুখশ্রী, কি অসম্ভব স্নেহসিক্ত তাঁর দৃষ্টি। ইনি যে প্রকৃতি একজন সিদ্ধ সাধক, তা তার মুখের ছবি জানিয়ে দিচ্ছে। মহন্ত সতীশ দাসজি মহারাজ প্রকৃতই একজন সিদ্ধ যোগী পুরুষ। হরিয়ানায় রয়েছে তার আশ্রম, নাম উদাসীন আশ্রম। 300 একর জমির উপর তৈরি সেই আশ্রম। হরিদ্বারে খড়খড়িতে সুখী নদীর ধারে যে বিশাল সন্ত হরিনাম ধাম রয়েছে, সতীশ মহারাজ তার অধ্যক্ষ এবং সেবাদার। সম্পদ বৈভবের কোনো পরিসীমা নেই, কিন্তু এত কিছু থেকেও তিনি নিষ্পৃহ, নির্বিকল্প, সর্বত্যাগী ও নিরাসক্ত। তার খালি পা, খালি গায়ে থাকা সহজ জীবনযাত্রা দেখলেই তার পরিচয় পাওয়া যায়। তিনি অতি সাধারণ এক যোগী সাধকের জীবন কাটান। তার বৈভবের কথা শুনে তার প্রতি তাদের যে প্রথম ধারণা, সেটা যে কত ভুল ছিল, তা নিমিষেই তারা বুঝতে পারলেন। লেখকেরা ধাতস্থ হয়ে তাকে প্রণাম জানাবার আগেই তিনি তাদের হাতজোড় করে প্রণাম জানালেন। লেখকেরা মাটিতে হাত ঠেকিয়ে দূর থেকেই সতীশ দাসজিকে প্রণাম জানালেন। সামনের চেয়ারগুলো দেখিয়ে মৃদুস্বরে তাদের বললেন, বৈঠিয়ে। সতীশ মহারাজ জানতে চাইলেন তারা কি খাবেন। শঙ্কর মহারাজ সবিনয় জানালেন যে রাতের খাবার তারা খেয়েই এসছেন। সতীশ মহারাজের পরনে একটি গেরুয়া লুঙ্গি। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি অবলীলাক্রমেই চলেন। কেমন যেন মনে হলো তিনি গ্লাইড করছেন, এমনই তার হাঁটার ভঙ্গি। তিনি একটি ঠান্ডা পানীয়ের বোতল এলে খাবো না বলার আগেই 3টে গ্লাসে টেবিলের উপর ঢেলে দিলেন, সঙ্গে নানা রকম স্ন্যাক্স। এরপর তিনি আরও মৃদুস্বরে 2টি শব্দ উচ্চারণ করলেন, পি লিজিয়ে। অমান্য করার ক্ষমতা তাদের ছিল না। এরপর শঙ্কর মহারাজ তাকে মহাতপা বিলে কৃষ্ণমূর্তি প্রাপ্তির সব ঘটনা জানিয়ে কৃষ্ণের ছবিটি দেখালেন।
তিনি যেন মগ্ন হয়ে গেলেন। ছবিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন বারবার। দেব শুনেছিলেন যে সতীশ মহারাজের আশীর্বাদ নিতে ধর্মেন্দ্র, হেমামালিনীর মতো শিল্পীরাও নাকি আসেন। ঘরের মধ্যে সবসময় একটা অদৃশ্য জ্যোতি বা তাপ অনুভব করছিলেন লেখক দেবদীপ। এবার শুতে যাবার পালা। সতীশ মহারাজজি যেন ইশারায় তাদের বললেন প্রসাদ নিয়ে যেতে। তারা তার পেছনে পেছনে গেলেন। তিনি বসলেন তার আসনে। চারিদিকে তাকিয়ে বুঝলেন এটা শুধু তার পুজোর ঘর নয়, কল্পলোক, কল্পলোক। শান্তি, পবিত্রতা ও শক্তির কম্পন যেন প্রবলভাবে অনুভূত হতে লাগলো। হারিয়ে গেলেন অন্য জগতে। মৃদুস্বরেই যেন সতীশ মহারাজ বললেন, হাত ধো লিজিয়ে। এই বলে পাশে রাখা কমণ্ডলু থেকে অল্প অল্প জল তাদের হাতে দিলেন। লেখক দেবদীপেরা সেই জল হাতে নিয়ে মাথায় মুছে নিলেন। এরপর নির্বিকারভাবে সেই কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে একটি একটি করে গরম গজা বার করে তাদের হাতে দিলেন। সত্যবাবু আর তিনি যেন অবাক হয়ে গেলেন, কিছুই ভাবতে পারছেন না। প্রণাম করে গজা মুখে দিলেন। অপূর্ব তার স্বাদ। এত সুস্বাদু গজা তারা আগে খেয়েছেন বলে মনে পড়ল না। মনে হলো যেন অমৃত খাচ্ছেন। খাওয়া শেষ হলে তিনি জানতে চাইলেন তারা একটু চা খাবেন কিনা। হতভম্ব দেবদীপেরা কিছুই যেন বলতে পারলেন না। শুধুই সম্মোহিতের মতো মাথা নেড়ে জানালেন হ্যাঁ। তিনি তাদের হাতে একটি করে ছোট্ট স্টিলের কটরা ধরিয়ে দিলেন। তারপরেই কমণ্ডলু থেকেই তাদের চা ঢেলে দিলেন। নীরবেই তারা চা পান পর্ব শেষ করলেন। অনেক চিন্তাই তাদের মনে ভিড় করে আসছিল, কিন্তু বলার মতোই সুযোগ খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে সতীশ মহারাজকে প্রণাম জানিয়ে তারা বাইরে বেরিয়ে এলেন। মনে পড়ে গেল শ্রদ্ধেয় অশোক কুমার বসুর লেখা গুপ্তযোগীর সন্ধানে বইটির কথা। সেখানেও লেখক তাঁর এই রকমই এক অভিজ্ঞতার কথা লিখেছেন। বইটি বড় সুন্দর। পড়ার সময় বিশ্বাস করেছিলেন ঘটনাগুলো। হিমালয়ে অসম্ভব বলে কিছুই নেই, সবকিছু এখানে ঘটতে পারে। তার আরও একটি গল্পে লেখক এক সিদ্ধ তন্ত্র সাধকের কথা বলেছিলেন, যিনি তার সামনে বসেই একটি শিবলিঙ্গ হাতের আঙুল দিয়ে টিপে টিপে নরম করে দিয়েছিলেন। লিখেছিলেন আরও এক বাঙালি গৃহী সাধকের কথা। তিনি তার তর্জনী একবার ডান দিকে আরেকবার বাঁ দিকে হেলিয়ে এই অহংকারী ভৈরবকে একবার ডান দিকে আরও একবার বাঁ দিকে আঁচড়ে ফেলেছিলেন। মনে পড়ে গেল সেই ছেলেটির কথাও, যে তাকে রাতের অন্ধকারে হাতে ধরে যমুনেত্রী থেকে ফেরার পথে আধ ঘন্টা রাস্তা 10 মিনিটে নিয়ে গিয়েছিল। তারপর 7 দিন ধরে তার হাত থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোতে থাকে। সব ঘটনা, সব গল্প ভেসে উঠতে থাকলো মনের মধ্যে এক লহমতেই। সতীশ মহারাজের ব্যবহারে মনে হচ্ছিল তিনি যেন সর্বদাই সর্বজীবের নারায়ণ দর্শন করছেন। লেখকদের সঙ্গে নিয়ে তিনি 3 তলায় এলেন। একটি ঘর খুলে তাদের রাত্রিবাসের জায়গা দেখিয়ে দিলেন। ভেতরে ঢুকে দেখলেন একটি বড় ঘরে 8 ফুট বাই 8 ফুট একটা পালঙ্কে দুধ সাদা বিছানা করা রয়েছে। 3টি বালিশ এবং 3টি গায়ে ঢাকা সুন্দরভাবে সাজানো রয়েছে। পরপর রয়েছে 2টি সংযুক্ত টয়লেট। বাইরের বারান্দায় একটি বিশাল কাঠের দোলনা টাঙানো। একসঙ্গে 3-4 জন বসা যায়। সেখানে বসলেই সামনের ভাগীরথীর প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে। বারান্দার টপগুলো থেকেও ভেসে আসছে মিষ্টি সুগন্ধের ঝলক। লেখক দেবদীপেরা সবই নয়, সতীশ মহারাজকে জানালেন আগামীকাল ভোর 5:30টায় একটি বাস আছে, তাতেই তারা হরিদ্বার রওনা হবেন। আবারও খুব মৃদু হেসে সতীশ মহারাজ বললেন ঠিক হ্যায়। যেটা তিনি বললেন না, অথচ তাদের মনে হলো যেন বললেন ফির আনা। লেখক দেবদীপ কিন্তু সেই রাতে বিছানায় শোননি। বালিশ আর চাদরটা নিয়ে খাটের পাশেই যে বড় পাপোশটা আছে তার উপরেই শুয়েছিলেন। শোবার আগে সামনের এই গঙ্গামুখী খোলা বারান্দায় বসে বসে শঙ্কর মহারাজের সঙ্গে গল্প করেছিলেন। হাসতে হাসতেই শঙ্কর মহারাজ বললেন, কেমন দাদা, আপনি তো 2 ঘন্টা আগেই বলেছিলেন যাঁর এত সম্পদ তিনি আবার কেমন সাধু। এখন কি মনে হচ্ছে? সন্দেহ কি মিটল আপনার? আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কৌতূহল জমেছে খাবার ব্যাপারে। আপনি তো প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা তন্ত্রবিলাসী সাধুসঙ্গ বইটা পড়েছেন। সেখানে এক জায়গায় লেখক লিখেছেন তিনি একবার পদব্রজে গেউলা গ্রাম থেকে যমুনেত্রী যাচ্ছিলেন। পথে এক যোগী সাধকের সঙ্গে দেখা। চলতে চলতেই একটি ঝর্ণার ধারে দাঁড়িয়ে তিনি গাংনি গাংনি বলে ডাকতেই এক অপরূপ লাবণ্যময়ী মেয়ে এসে দাঁড়ালো। কেউ যোগী? যোগী তখন বললেন, আফ ইহা কুছ খিলায় পিলায় দে তো। সেই নারী প্রতিমা নৃত্যের ছন্দে ছন্দে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার লাবণ্যময়ীর আবির্ভাব। তার সঙ্গে পাতায় 2টি করে টাটকা ফল এবং 4খানা করে ঘি মাখানো গরম রুটি। আপনি নিশ্চয়ই জানেন যে ভক্তের বোঝা ভগবান বহন করেন। ধরেই নিন না এসব সেই রকমই কিছু। আবারও হেসে বললেন, লেখাটা তাড়াতাড়ি শেষ করুন দাদা, আপনিও তো আমাদেরই একজন। মহাতাবা বিলকে অমর করে রাখবার দায়িত্ব কি আপনারও নয়? সবই নয় শঙ্কর মহারাজকে জানালেন লেখক, সেটা অবশ্যই সত্যি। ভোর 5টায় উঠে বাস ধরবার জন্য তৈরি হচ্ছেন লেখকেরা। দেখলেন দরজার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছেন সতীশ মহারাজ।
তাঁর হাতে ট্রেতে বসানো চা, বিস্কুট, মুড়ি ভাজা ইত্যাদি। এমনকি তাঁদের রাস্তায় খাবার জন্য নানা রকম প্যাকেট নিয়ে এসছেন। সংকোচে তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। অভাবনীয়ভাবে এই পুণ্যাতার দর্শন লাভ করে নিজেকে ধন্য মনে হচ্ছিল লেখক দেবদীপের। সতীশ মহারাজকে প্রণাম জানিয়ে তাঁরা বিদায় নিলেন। বাস রাস্তা পর্যন্ত তিনি তাদের এগিয়ে দিলেন। তারপর ধীর পায়ে আবার ফিরে গেলেন তাঁর নিজের সাধনার জগতে। এবার শঙ্কর মহারাজের কাছ থেকেও লেখক দেবদীপ এবং সত্যবাবুর বিদায় নেবার পালা। তাঁদের বাসে চাপিয়ে দিয়ে তিনি ফিরে যাবেন শিখরধাম, তারপর নিজের জগতে, যেখানে শুধু ঈশ্বর আর তিনি। আর দেবদীপীরা ফিরে যাবেন সেই আশা, আকাঙ্ক্ষা আর মোহের জগতে, আত্মকেন্দ্রিকতায় ভরা বাতাবরণে। এই গাড়োয়াল হিমালয়ে চলতেই থাকবে ঈশ্বরের আরাধনা, বইতে থাকবে ভক্তি স্রোত। ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী রূপ ধরেই। আর এদিকে লেখকেরা আবার লোভ, হিংসা আর আখের গোছানোর আবর্তেই থাকবেন। জানেন না আবার কতদিন পরে এই পুণ্যভূমিতে ফিরে আসার সৌভাগ্য তাঁদের হবে। মনে মনে প্রণাম জানালেন মহাতাপা বিলকে, কৃষ্ণমূর্তিকে। মনে মনেই আবার প্রণাম জানালেন মনোকামেশ্বর শিবকে, সেই অপরূপ অপ্সরাদের। শ্রদ্ধা জানালেন বার্নাবর্তের সেই বিশাল হৃদয় মানুষদের, যারা এই পবিত্র দেবভূমির হাওয়ার স্পর্শে নিজেরাও হয়ে উঠেছেন মহান। অবশেষে তাদের কাছে, যিনি তাদের মতো অগতির গতি, সেই শঙ্কর মহারাজকে প্রণাম জানিয়ে বাসে উঠলেন লেখক দীপঙ্কর রায় বা দেবদীপ এবং সত্যবাবু। বাসের জানলার ধারে ভোরের সদ্য ফোটা আলোয় বসে ভাবছিলেন, সতীশ মহারাজজি একজন ক্রোড়পতি নাকি সর্বত্যাগী মহান যোগী পুরুষ। শঙ্কর মহারাজের খাবারের টিনগুলো কেন কখনো খালি হয় না? স্বামী মহেশানন্দ ভারতীর আশ্রমে কিভাবে কোনো লোক ছাড়াই 20 মিনিটে 6 পদে রান্না শেষ হয়ে যায়? মহাতপা বিলের ওই সুরঙ্গ পথে চন্দন সাহাবের মতো বিশাল চেহারার মিলিটারি অফিসার কিভাবে অনায়াসেই পেরিয়ে যান? শ্রীকৃষ্ণের ছবি কোনো ক্যামেরায় উঠছে 4 হাতের, আবার কোনো ক্যামেরায় 2টি হাত। এ কেমন কথা? মহাতপা বিলে কৃষ্ণাভিষেকের সময় পাহাড় থেকে শঙ্করধ্বনি হয়, বাঘেও মানুষ মারে না। মনে হতে লাগলো মহেন্দ্র পর্বত শিখরে মুরারিজির সঙ্গে দেখা, সেই সাদা পোশাকের দীর্ঘদেহী তপস্বীর কথা, রাজু ভাইয়ার দেখা, নেপালি সাধুর গুহার বাঘের পুরি হালুয়ার খাবার কথা। একের পর এক সব ভিড় করে আসতে লাগলো তাদের মনের মণিকোঠায়। জীবনের সব প্রশ্নেরই কি উত্তর পাওয়া যায়? জানেন না, তবে এইটুকু অনুভব করতে পারছিলেন যে খুব বেশি দিন এই জায়গা ছেড়ে দূরে তারা থাকতে পারবেন না। আসতে তাদের আবার হবেই, আবার বারবার। শঙ্কর মহারাজই তো তাদের কাছে দেবযানের পুষ্প। তিনি পাশে না থাকলে তাদের মতো হীন পাপীরা উপরের স্তরে উঠবেন কিভাবে? ভেবেই চলেছেন আনমনে। পাক খেতে খেতে বাস নামতে লাগলো হরিদ্বারের পথে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only.